আমাদের ভাষাতে যে কঠিন অধ্যায়টা আছে সেই কঠিন অধ্যায়টা যাতে তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারি। সো একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস, স্লাইডস, এভরিথিং ইজ ওকে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু জানিয়ে দাও, জাস্ট আমরা 2 মিনিট অপেক্ষা করবো, 2 মিনিট পরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। জাস্ট 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট পরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমাকে জাস্ট একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, আই হোপ সব কিছু ক্লিয়ার আছে। আমরা হচ্ছে তাহলে আমাদের ক্লাসটি শুরু করতে পারি আর 2 মিনিট অপেক্ষা করে। জাস্ট একটু সবাইকে হচ্ছে মেনশন করে জানিয়ে দিবা তোমরা। সবাইকে জাস্ট একটু মেনশন করে জানিয়ে দাও। আর হচ্ছে আমরা ওকে, এখন বাজে হচ্ছে 5:18, আমরা হচ্ছে 5:20 ক্লাসটা শুরু করে দেব। আমরা জাস্ট 5:20 পর্যন্ত অপেক্ষা করব, 5:20 আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাইকে জাস্ট একটু মেনশন করে। ওকে, চলো বাকিরা ক্লাসে জয়েন করতে থাকুক, আমরা ক্লাসটা শুরু করে দিই। সো আজকে হচ্ছে আমরা মূলত আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের 7ম অধ্যায় নিয়ে, যেখানে বেসিক্যালি আমরা হচ্ছে সরকার কাঠামো এবং সরকারের যে অঙ্গসমূহ আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সো সরকার কাঠামোটা কেমন হতে পারে, কোনো দেশে হচ্ছে প্রধানমন্ত্রী মানে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, কোনো দেশে বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, কোনো দেশে হয়তো বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, আবার কোনো দেশে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। অপরদিকে হচ্ছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন সমূহ রয়েছে, অঙ্গসমূহ রয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকের ক্লাসটিতে। চলো তাই আর দেরি না করে আমরা হচ্ছে যে ক্লাসটা শুরু করে দিই। সো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যদি হচ্ছে আমি একটা প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে সরকারের অঙ্গ কয়টি? একটা সরকারের কয়টা অঙ্গ রয়েছে? 2টা, 3টা, 4টা, 5টা? সরকারের কয়টি অঙ্গ রয়েছে? এটা একটু হচ্ছে দ্রুত উত্তর দিয়ে দিবা যে সরকারের অঙ্গ কতটি, 2টা, 3টা, 4টা নাকি 5টা? এটা কিন্তু একদম সহজ প্রশ্ন, তোমরা সবাই পারো, একটু চিন্তা করে উত্তর দিয়ে দাও। এটা আশা করি তোমাদের ভুল হবে না যে সরকারের অঙ্গ কয়টা। এই জায়গায় যদি হচ্ছে যে তোমাদেরকে উত্তর দিতে বলা হয়, এটা হয়তো তোমরা সবাই মোটামুটি পারবা। ওকে, ঠিক আছে। আজকে যে কোশ্চেনগুলো আছে আমি র্যান্ডমলি তোমাদের নাম বলবো না, নাম না বলে আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবো, কেননা হচ্ছে আজকের ক্লাসটা অনেক বড়। আমি যদি হচ্ছে কমেন্ট পড়তে সময় দিই তাহলে হয়তো আমরা শেষ করতে পারবো না, আমাদের মাগরিবের আগে ক্লাসটা শেষ করতে হবে। সো আমরা যদি দেখি একটা সরকারের কিন্তু 3টা বিভাগ রয়েছে, সরকারের অঙ্গ বা বিভাগ রয়েছে 3টা। সো 3টা বিভাগ কি কি চলো একটু জেনে নেই। সরকারের যে 3টা বিভাগ আছে এই 3টা বিভাগ কি কি একটু জেনে নেই চলো। আইন বিভাগ, আমার সাথে সাথে একটু বলো, আইন বিভাগ, এগুলো তোমরা যদিও জানো। এরপর হচ্ছে শাসন বিভাগ, এরপর রয়েছে হচ্ছে তোমার সর্বশেষটা কি রয়েছে, বিচার বিভাগ। সরকারের এই 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তার মানে কি, তোমাকে যদি বলা হয় সরকারের অঙ্গ কয়টি অথবা সরকারের কয়টি বিভাগ রয়েছে, তাহলে সেটার উত্তর কি হবে? 3টি। কি কি?
আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। বাংলাদেশ সরকারের যে অঙ্গ রয়েছে এর মধ্যে প্রধান 3টা অঙ্গ রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগ কিছু কার্য সম্পাদন করে, বিচার বিভাগ কিছু কার্য সম্পাদন করে, শাসন বিভাগ কিছু কার্য সম্পাদন করে। যে সমস্ত বিষয় নিয়ে আজকে ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। বিফোর দ্যাট আমরা একটু জেনে নেই যে আইন বিভাগ বলতে কি বুঝি। চলো আইন বিভাগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। আইন বিভাগ সম্পর্কে পরে জানি, দুঃখিত। মানে হচ্ছে আমরা সরকারের অঙ্গ কয়টা যেহেতু জানতে চাইলাম, তাহলে আমরা সরকারের কাঠামোটা একটু জেনে নিই। একটা সরকার কাঠামোটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। সো চলো আমরা প্রথমে হচ্ছে যে সরকার কাঠামোটা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে আমরা কি জানবো, যে সরকার কাঠামোটা একটু জেনে নিব। সো আমরা দেখি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার কাঠামো রয়েছে। আমরা শুরুতেই বললাম কোথাও বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, কোথাও বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, কোথাও বা আইনসভায় রয়েছে একটা কক্ষ, আবার কোথাও বা 2টা কক্ষ রয়েছে। সো সরকার ব্যবস্থার বেশ কিছু পার্থক্য রয়েছে। এই যে তোমার হচ্ছে যে ক্ষমতার ভিত্তিতে সরকারের কার্য সম্পাদন করেই 3টা বিভাগ রয়েছে, একটু আগে জানলাম, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সো সরকার কাঠামোটা কেমন হতে পারে? প্রতিটা রাষ্ট্রের সরকার কাঠামো প্রায় অভিন্ন, অর্থাৎ আইনসভা, তারপর হচ্ছে শাসন বা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মাধ্যমে সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। আচ্ছা, সরকার কাঠামো সেম, কিন্তু হচ্ছে যে তোমার এটার পদ্ধতিটা ভিন্ন হইতে পারে। কোথাও বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হইতে পারে, কোথাও বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হইতে পারে, বাট সরকারের যে কাঠামোটা এটা মোটামুটি সেম থাকে। যেখানে আসলে রাষ্ট্রপতি আছে সেখানের কাঠামোটাও যেরকম থাকে, যেখানে আসলে প্রধানমন্ত্রী শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা সেখানে কাঠামোটা সেম থাকে। তবে গণতন্ত্রে মানে হচ্ছে যে যেখানে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান, সেখানে আসলে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পূর্ণভাবে কাজ করার সুযোগটা পায়। সো সংসদীয় গণতন্ত্র বিদ্যমান না থাকলে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ ঠিকঠাকভাবে কাজ করার সুযোগ পায় না। সো এই যে সরকারের যে বিভাগ আমরা দেখলাম, সরকারের বিভাগ বা অঙ্গ, এটা হচ্ছে যে 3টা। সরকারের বিভাগ বা অঙ্গ কয়টা? 3টা। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা অঙ্গ আমরা একটু বিস্তারিত জেনে নেই, চলো। সো আমরা যদি দেখি প্রথমেই যে আইন বিভাগ। সো আইন বিভাগ এটা কিন্তু দেখো এক কক্ষ বিশিষ্ট, কিছুক্ষণ আগেই বললাম আমরা, আবার 2 কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কিছু কিছু দেশে আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেমন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে কেমন আইনসভা বিদ্যমান? এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। সো যেমন হচ্ছে আমাদের জাতীয় সংসদ। এরপর যদি হচ্ছে আমরা দেখি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, এরপর হচ্ছে ইউএসএতে এবং আরও অনেকগুলো দেশ আছে যেখানে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা কেমন? যেমন বাংলাদেশের সংসদে কিন্তু একটা মাত্র কক্ষ আছে, যেটা হচ্ছে 300 আসন বিশিষ্ট, নির্বাচিত 300 আসন এবং সংরক্ষিত রয়েছে 50টি আসন। সো 350 আসন বিশিষ্ট বলতে পারি আমরা সর্বমোট। অপরদিকে যদি আমরা দেখি ইউএসএর ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আবার কেমন? এখানে হচ্ছে 2টা বডি থাকে, একটা থাকে হচ্ছে উচ্চকক্ষ আর একটা থাকে হচ্ছে নিম্নকক্ষ। সো ভারতের ক্ষেত্রেও সেম, এবং পৃথিবীর আরও অনেক দেশ আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে বা 2টা কক্ষ রয়েছে আইনসভা। এরপর যদি আমরা দেখি শাসন বিভাগ। সো শাসন বিভাগের বেশ কিছু কাজ রয়েছে। সো তোমাকে এই জায়গা থেকে বলতে পারে নিচের কোনটি শাসন বিভাগের অন্তর্ভুক্ত। সো এইটা একটু ভালোভাবে যদি দেখে রাখো তাহলে কিন্তু তুমি হচ্ছে ভুল করবে না। যেমন দেখো, কেন্দ্রীয় প্রশাসনটা কিন্তু শাসন বিভাগের অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় প্রশাসনের আওতাধীন কি কি আছে? প্রথমেই যদি আমরা দেখি কেন্দ্রীয় প্রশাসনের যে প্রথম যে স্তরটা ওইটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর রয়েছে প্রধানমন্ত্রী, এরপর রয়েছে মন্ত্রিসভার পর রয়েছে হচ্ছে সচিবালয়, তারপর বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, এরপর রয়েছে বিভাগ এবং এর শাখাসমূহ রয়েছে। অপরদিকে যদি আমরা দেখি মাঠ প্রশাসন, আমরা হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। সো মাঠ প্রশাসনে রয়েছে হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা অথবা থানা। মাঠ প্রশাসনকে 3টা ভাগে ভাগ করতে পারি। অপরদিকে যদি আমরা দেখি বিচার বিভাগে রয়েছে উচ্চ স্তরের আদালত, মধ্য স্তরের আদালত, নিম্ন স্তরের আদালত। এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি মূলত। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি পরের যে প্রশ্নটা, অ্যারিস্টটল কোন ধরনের সরকারকে সর্বোৎকৃষ্ট সরকার বলেছেন? তার মানে হচ্ছে অ্যারিস্টটলের মতে কোন ধরনের সরকার সর্বোৎকৃষ্ট সরকার? একটু কমেন্ট করবা, এই উত্তরগুলো একটু কমেন্ট করো। অ্যারিস্টটলের মতে কোন ধরনের সরকার সর্বোৎকৃষ্ট সরকার? বলো, অ্যারিস্টটলের মতে কোন ধরনের সরকার সর্বোৎকৃষ্ট সরকার?
অ্যারিস্টটল কোন ধরনের সরকারকে সর্বোৎকৃষ্ট সরকার বলেছেন? অভিজাততন্ত্র, গণতন্ত্র, পলিটি এবং রাজতন্ত্রকে। অভিজাততন্ত্র, গণতন্ত্র, পলিটি এবং রাজতন্ত্রকে অ্যারিস্টটল কোন ধরনের সরকারকে সর্বোৎকৃষ্ট সরকার বলেছেন? আমি জানি এটা মোটামুটি হচ্ছে যে তোমরা সবাই ভুল করতেছো কম বেশি। ইন এ সেন্স আমাদের সবারই হচ্ছে মনে হচ্ছে যে অ্যারিস্টটল গণতন্ত্রকে হচ্ছে সর্বোৎকৃষ্ট সরকার ব্যবস্থা বলেছেন, বা কেননা হচ্ছে যে আমাদের স্বাভাবিক সেন্সে এটা মনে হইতেই পারে, কিন্তু আসলে উত্তরটা কিন্তু হচ্ছে পলিটি। অ্যারিস্টটল পলিটিকে হচ্ছে যে তোমার সর্বোৎকৃষ্ট সরকার বলেছিলেন। অভিজাততন্ত্রকেও বলেন নাই, গণতন্ত্রকেও বলেন নাই, বা রাজতন্ত্রকেও বলেন নাই। তিনি হচ্ছে বলেছিলেন হচ্ছে তোমার পলিটিকে। অপরদিকে গণতন্ত্রকে তিনি হচ্ছে বিকৃত রূপ বলেছিলেন অ্যারিস্টটল। সো এটা একটু মাথায় রেখো। তাহলে আমরা একটু এখন অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগটা দেখে নিই, তাহলে এই জায়গা থেকে ক্লিয়ার হবে। অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ তিনি হচ্ছে মূলত দুইটা ভাগে ভাগ করেছেন। অ্যারিস্টটল তোমার হচ্ছে কি করছেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দুটি নীতির উপর ভিত্তি করে সরকারকে ভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যা নীতি, নীতি দুইটা কি কি, সংখ্যা নীতি, আর একটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। কয়টা নীতির উপর ভিত্তি করে সরকারকে ভাগ করেছিলেন? দুইটা নীতি। কি কি? একটা হচ্ছে সংখ্যা নীতি, আরেকটা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। ওকে, সো সংখ্যা নীতি আর লক্ষ্য উদ্দেশ্য নীতি এই দুইভাবে তিনি ভাগ করেছেন। আমরা এই শখটা যদি একটু দেখে নেই, তিনি হচ্ছে যে কিভাবে হচ্ছে সরকারকে ভাগ করেছেন অ্যারিস্টটল। আমি একটু সরে যাই, তাহলে সবগুলোটা দেখতে পারবে তোমরা, তাহলে হচ্ছে যে ক্লিয়ার হবে। সো অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ সংখ্যানীতি, সংখ্যানীতির ভিত্তিতে তিনি হচ্ছে যে শাসকের সংখ্যার ভিত্তিতে ভাগ করেছিলেন। অ্যারিস্টটল সংখ্যানীতি এবং উদ্দেশ্য নীতি এই দুই ভাগে হচ্ছে তিনি ভাগ করেছিলেন। অ্যারিস্টটল কয় ভাগে ভাগ করেছিলেন সরকারকে? দুই ভাগে, সংখ্যানীতি এবং উদ্দেশ্য নীতি। সো সংখ্যানীতির সরকারকে হচ্ছে তিনি হচ্ছে আচ্ছা সবাই কি দেখতে পারতেছো? এটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে মনে হয়, সবাই একটু ক্লিয়ার কিনা একটু বলো। চকটা একটু বড় করলে ভালো হয়, দেখা যায় না। আচ্ছা তোমাদেরকে হচ্ছে আমি বলে দিচ্ছি, যখন স্লাইডটা দিয়ে দিব তখন ক্লিয়ার হবে। দেখো এটা যদি বড় করি আবার ছোট করতে যাই ঝামেলা হবে। আচ্ছা দাঁড়াও, বড় করতেছি। এখন ঠিক আছে? দেখো তো এখন ঠিক আছে কিনা। ওকে দেখো, একটু ঘোলাটে, সমস্যা নাই, তোমরা হচ্ছে স্লাইডটা পেলে দেখতে পারবা। এখন যদি আমরা দেখি একজনের শাসনের ভিত্তিতে তিনি হচ্ছে স্বাভাবিক রূপ বলেছেন কোন সরকারকে, আর হচ্ছে বিকৃত সরকার বলেছেন কোন সরকারকে? অ্যারিস্টটল হচ্ছে রাজতন্ত্রকে বলেছেন স্বাভাবিক সরকার, অপরদিকে হচ্ছে স্বৈরতন্ত্রকে বলেছেন বিকৃত সরকার বা বিকৃত রূপ বলেছেন। অপরদিকে হচ্ছে কয়েকজনের শাসনের ক্ষেত্রে অভিজাততন্ত্রকে বলেছেন স্বাভাবিক রূপ, অপরদিকে হচ্ছে ধনিকতন্ত্রকে বলেছেন বিকৃত রূপ। বহুজনের শাসনের ক্ষেত্রে পলিটিকে অ্যারিস্টটল বলেছেন স্বাভাবিক রূপ, অপরদিকে গণতন্ত্রকে বা ডেমোক্রেসিকে তিনি বলেছেন হচ্ছে বিকৃত রূপ। সো আমরা লাস্ট কোশ্চেনটা যেন কি দেখলাম, আমরা হচ্ছে লাস্ট কোশ্চেনে দেখলাম হচ্ছে অ্যারিস্টটলের মতে অ্যারিস্টটল কোন ধরনের সরকারকে সর্বোৎকৃষ্ট সরকার বলেছেন? এটা হচ্ছে পলিটি। এটার আনসার হবে হচ্ছে পলিটি। একটু হচ্ছে সাউন্ডটা বাড়াই দিবা, তুমি হচ্ছে তোমার ফোনের ভলিউমটা একটু রেইজ করো, দেন অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আধুনিক সরকারের শ্রেণী বিভাগকে ভাগ করেছেন কে? এটা একটু উত্তর করো। আধুনিক সরকারের শ্রেণী বিভাগকে কে ভাগ করেছেন? অপশন এ হচ্ছে লক, অপশন বি হচ্ছে লিকক, অপশন সি হচ্ছে লাস্কি, অপশন ডি হচ্ছে বেনান। সো কে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন? আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা কে করেছেন? এটা একটু আনসার করে দাও। আচ্ছা তাসনিম বলেছে গ,
ঐশী বলেছে গ, তারপর হচ্ছে সোহা বলেছে গ, রোহা বলেছে গ। মানে মোটামুটি হচ্ছে সবাই লাস্কিকে কেন বলতেছ, এগুলো হয়তোবা তোমরা ভুলে গিয়েছো। এগুলো তোমাদের বইয়ের এমসিকিউ কিন্তু ডিরেক্ট দেয়া আছে, বোর্ড কোশ্চেন। এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি। সো একজন মাত্র হচ্ছে সঠিক উত্তর দিয়েছ, এখন দিতেছ অনেকেই সঠিক উত্তর। বাট এই সময় এসে কিন্তু এগুলো ভুল করা যাবে না, কেননা এগুলো কিন্তু তোমাদের বিগত প্রশ্নে এসেছিল, বিগত বোর্ড কোশ্চেন থেকে কিন্তু আমি হচ্ছে প্রশ্নগুলো পিক করেছি। সো তোমার হচ্ছে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন হচ্ছে লিকক। বেনানকে কোথায় পাও তুমি? আচ্ছা হ্যাঁ, ঘ নম্বরে আছে। আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা করেছে হচ্ছে লিকক। এইগুলা কিন্তু দেখো এই সময় এসে ভুল করা যাবে না, এগুলো কিন্তু ডিরেক্টলি হচ্ছে তোমার যে প্রিভিয়াস কোশ্চেন আছে ওই জায়গা থেকে হচ্ছে পিক করা হয়েছে। এখন আমরা যদি হচ্ছে বিস্তারিত জেনে নেই সরকারের যে শ্রেণী বিভাগটা আছে, চলো আমরা সরকারের শ্রেণী বিভাগটা জেনে নিই। সো সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, এদের মধ্যে হচ্ছে মেরিট, লিকক, এলান, এদের নাম হচ্ছে উল্লেখযোগ্য যারা হচ্ছে সরকারের শ্রেণী বিভাগ করেছেন। এর মধ্যে হচ্ছে আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা করেছেন হচ্ছে যে লিকক। এখন আমরা যদি হচ্ছে আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা একটু দেখি, দেখো আমার এখানে সাউন্ড ঠিক আছে, এই সময় আসা ভুল করা যাবে না, এগুলো কিন্তু ডিরেক্টলি হচ্ছে তোমার যে তুমি হচ্ছে তোমার ফোনের হেডফোন ইউজ করো অথবা হচ্ছে ফোনের ভলিউমটা একটু রেজ করো, ভলিউম অ্যাডজাস্ট না হলে কাইন্ডলি একটু হেডফোন ইউজ করো। দেখো আমার ফোন থেকে সাউন্ড একদম ঠিক আছে। শ্রেণী বিভাগটা জেনে নেই। সো সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। ওকে, এখন যদি আমরা দেখি আধুনিক সরকারের শ্রেণী বিভাগ কে করেছেন, আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন হচ্ছে লিকক। সো আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা আমরা জেনে নিই। আধুনিক সরকারের কয়টা শ্রেণী বিভাগ রয়েছে, আমরা আধুনিক সরকারকে কয়টা ভাগে ভাগ করতে পারি, এটা একটু জেনে নেই চলো। প্রথমত হচ্ছে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র বলতে কি বুঝি? একনায়কতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে সব ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান থাকবে। এটার একটা উদাহরণ তোমরা কি দিতে পারবা? একনায়কতন্ত্রের উদাহরণ দিতে পারলে তোমাদেরকে চকলেট খাওয়াবো, বলো। একনায়কতন্ত্রের উদাহরণ দাও, কোন দেশে একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে? একনায়কতন্ত্রের উদাহরণটা একটু দিবা যে কোন দেশে একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে, এটার উদাহরণ যে যে দিতে পারবা তাদের জন্য হচ্ছে চকলেট আছে। আচ্ছা যাই হোক, তোমরা ভাবতে থাকো, একনায়কতন্ত্র কিন্তু অনেকগুলো দেশে হচ্ছে একনায়কতন্ত্র রয়েছে। সো একনায়কতন্ত্র যদি হচ্ছে আমরা দেখি, প্রথমতই হচ্ছে তোমার আমরা খুব বেশি দূরে যাইতে হবে না, আমাদের এশিয়াতেই রয়েছে। আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়নাতে কিন্তু একনায়কতন্ত্র রয়েছে। অপরদিকে যদি হচ্ছে আমরা উত্তর কোরিয়ার দিকে তাকাই, উত্তর কোরিয়াতেও কিন্তু হচ্ছে একনায়কতন্ত্র রয়েছে। সো রাশিয়াতেও কিন্তু কাইন্ড অফ একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে। সো পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে। একনায়কতন্ত্র জিনিসটা হচ্ছে একদম স্বাভাবিকভাবে যদি আমরা বলি, একজন ব্যক্তি তিনি হচ্ছে ক্ষমতার মূলে থাকবে বা ক্ষমতার কেন্দ্রে থাকবে, ক্ষমতার কেন্দ্রে একজন ব্যক্তি থাকবে, তিনি কি করবেন? ক্ষমতাকে হচ্ছে যে হোল্ড করে রাখবেন, ওই একজন ব্যক্তি দ্বারাই হচ্ছে ক্ষমতাটা তোমার হচ্ছে যে পরিচালিত হবে, মানে তিনি হচ্ছে আসলে অন্য কাউকে রুম দিবেন না। অপরদিকে গণতন্ত্র হচ্ছে আমার তোমার সকলের ভয়েস একত্রিত হয়ে যে শাসন ব্যবস্থা, ওই জিনিসটাই হচ্ছে গণতন্ত্র। তার মানে কি, আমার তোমার সকলের ভয়েস একত্রিত হয়ে যে শাসন ব্যবস্থাটা হবে, ওই জিনিসটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে বলতে পারবা? গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে আমার তোমার মতো সাধারণ জনগণ। গণতন্ত্রে আমার তোমার মতো সাধারণ জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কেননা আমাদের ভোটের ভিত্তিতেই একটা সরকার নির্বাচিত হয়। সো গণতন্ত্রকে আবার ভাগ করতে পারি আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আবার হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা কি, আবার নিরঙ্কুশ রাজতন্ত্রটা কি? আমরা যদি বলি নিরঙ্কুশ রাজতন্ত্র মানে হচ্ছে যে এখানে আসলে রাজতন্ত্রটাই থাকবে, আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সংসদের দ্বারা বা গণতন্ত্রের দ্বারা, কিন্তু প্রতীকী একটা রানী থাকবে। যেমন হচ্ছে ব্রিটেনে কিন্তু হচ্ছে প্রতীকী রাজা বা রানী রয়েছে। সো এটা আসলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এরপর যদি হচ্ছে আমরা দেখি প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র হচ্ছে যে ধরো এই যে সংসদীয় পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যে সরকার গঠন করে, এই জিনিসটাই হচ্ছে প্রজাতন্ত্র। এখন যদি আমরা দেখি সংসদীয় ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু হচ্ছে যে ধরো এককেন্দ্রিক হচ্ছে যে সংসদীয় ব্যবস্থা বিদ্যমান, আবার কোনো কোনো জায়গায় যুক্তরাষ্ট্রীয় সংসদীয় ব্যবস্থা বিদ্যমান, যেমন হচ্ছে ইউএসএ,
এমন হচ্ছে ইন্ডিয়া। যুক্তরাষ্ট্রীয় সংসদ ব্যবস্থাটা হচ্ছে বেসিক্যালি তোমার এরকম যে অনেকগুলা স্টেট একত্রিত হয়ে তারা হচ্ছে একটা গভর্নমেন্টের আন্ডারে থাকবে। অপরদিকে যদি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ক্ষেত্র, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে। এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা এই জায়গাটাই বুঝো নাই যে এককেন্দ্রিক কি ভাইয়া, যুক্তরাষ্ট্রীয় জিনিসটা কি। এককেন্দ্রিক জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা। দেখো, একটা গভর্নমেন্ট আছে, একটা গভর্নমেন্টের আওতায় সবকিছু শাসন হচ্ছে। একটা গভর্নমেন্ট আছে, একটা গভর্নমেন্টের আওতায় সবকিছু শাসন হচ্ছে। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা হচ্ছে বেসিক্যালি ধরো অনেকগুলা স্টেট একত্রিত হয়ে যখন হচ্ছে যে একটা রাষ্ট্র গঠন করে, ওই জায়গায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। যেমন যুক্তরাষ্ট্রে 50টা স্টেট রয়েছে, ভিন্ন ভিন্ন 50টা স্টেট একত্রিত হয়ে একটা শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে, ওই জায়গায় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। এখন একটু আমাকে বলো যে তোমরা যুক্তরাষ্ট্রীয় আর এককেন্দ্রিক শাসন ব্যবস্থার পার্থক্যটা বুঝতে পারছো কিনা। এখন আমাকে একটু বলো তোমরা যুক্তরাষ্ট্রীয় এবং হচ্ছে এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে পার্থক্যটা এটা বুঝতে পারছো কিনা। ক্লিয়ার হইলে একটু ডান লিখে দাও। একটু ডান লিখে দাও সবাই। আচ্ছা, একদম সিম্পল। এক কেন্দ্রিক তো হচ্ছে যে তোমার ধরো একটা গভর্নমেন্ট থাকবে, একটা স্টেট থাকবে, যে ওইখানে হচ্ছে যে ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। বাট যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় হচ্ছে যে তোমার কি থাকবে, ওইখানে অনেক ছোট ছোট অনেকগুলা স্টেট, ছোট বড় অনেকগুলা স্টেট থাকবে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই যে বিখ্যাত উক্তিটা আছে, এই উক্তিটা কে করেছিলেন? ম্যাকিয়াভেলি, E.M. হোয়াইট, অধ্যাপক সিলি, আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই কোটেশনটা সবাই মুখস্থ করে রাখবা। এই অধ্যায়ের বিভিন্ন গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নে কিন্তু তুমি এই উক্তিটা ব্যবহার করতে পারবা। আমি যখন তোমাদের স্টেজে ছিলাম আমি ব্যবহার করেছি। এই কোটেশনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। তুমি যখন গণতন্ত্রের প্রশ্নে কোনো একটা কিছু লিখবা, তখন কিন্তু মানে গণতন্ত্র আসলে গণতন্ত্রের সুপ্রিমেসি বোঝানোর জন্য বা গণতন্ত্র কতটা পাওয়ারফুল এই জিনিসটা বোঝানোর জন্য ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই কোটেশনটা তুমি হচ্ছে ব্যবহার করতে পারো। সো আমি দেখি আসলে তোমরা কি উত্তর দিয়েছ। এখন মোটামুটি হচ্ছে এটা সবাই সঠিক উত্তর দিয়েছে। এটা আসলে তোমরা সবাই জানো যে এই ফেমাস কোটেশনটা দিয়েছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই বিখ্যাত যে কোটেশনটা আছে এই কোটেশনটা দিয়েছিলেন। তাহলে চলো, গণতন্ত্র নিয়ে আব্রাহাম লিঙ্কনের কোটেশন তো জানলাম, গণতন্ত্র কি এই জিনিসটা না জানলে কি হবে? গণতন্ত্র কি এই জিনিসটা একটু জেনে নেই। খুবই সহজ ভাষায় যদি আমরা একটা কথা বলি, গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সকলের ভয়েস সমান গুরুত্বপূর্ণ। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে কেউই আসলে অনেক বেশি গুরুত্ব পায়, কেউ কম গুরুত্ব পায়, মোটেও এমন না। গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা যেখানে আসলে মেজরিটি সবসময় প্রায়োরিটি পাবে। হতে পারে তারা রাইট, হতে পারে তারা রং, তারা ভুল করলেও প্রায়োরিটি পাবে, তারা ঠিকঠাক করলেও তারাই প্রায়োরিটি পাবে। বুঝতে পারছি আমরা? ওকে, সো আধুনিক বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা যদি দেখি বেশিরভাগ দেশেই কিন্তু গণতন্ত্র বিদ্যমান রয়েছে। যেমন আমরা যদি দেখি ইউএসএতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, বাংলাদেশে রয়েছে, ভারতে রয়েছে এবং আরও অনেক দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এইটা কি আসলেই গুরুত্বপূর্ণ বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি আসলে ইফেক্টিভ? সব কিছুরই ক্রিটিসিজম আছে, বাট সবচেয়ে ইফেক্টিভ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কেননা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন কার্যে সরাসরি আমরা অংশগ্রহণ করতে না পারলেও আমাদের মতামতটা অনেক গুরুত্বপূর্ণ। সো গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তোমাকে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি গণতন্ত্রের বৈশিষ্ট্য। বহুদলীয় ব্যবস্থা থাকবে, নিয়মতান্ত্রিক সরকার থাকবে, জনগণের সম্মতি থাকবে, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং দায়িত্বশীলতা বিদ্যমান থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। সো তোমাকে যদি বলে গণতন্ত্র বলতে কি বোঝো, তখন তুমি ডিসক্রাইব করে দিবা গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা যেখানে আসলে সকলের মতামতই গুরুত্বপূর্ণ,
যেখানে আসলে মেজরিটি যে কথাটা বলে সেটাই আসলে প্রায়োরিটি পায় বা সেটাই মেনে নেওয়া হয়। সো এখন তোমাকে বলতে পারে গণতন্ত্রের বৈশিষ্ট্য লিখো গ নম্বরে বা খ নম্বরে, তখন তুমি জাস্ট এই পয়েন্টগুলো মনে রেখে তুমি হচ্ছে যে এক্সপ্লেইন করে দিবা। এরপর যদি আমরা দেখি গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে বিদ্যমান নাই, এটা ছিল হচ্ছে প্রাচীনকালে বিদ্যমান ছিল। প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, মনে আছে লাস্ট ক্লাসে পড়াইছিলাম। যারা হচ্ছে, আচ্ছা এটা তোমাদেরকে মনে হয় পড়াই নাই, যারা হচ্ছে আমার এইচএসসি স্টুডেন্ট ছিল, এইচএসসি থেকেই পড়ো, মানে আমার পেইড ব্যাচের, তারা হয়তো বা এটা পেয়েছ। প্রাচীন গ্রিসের ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, স্পার্টা এবং অ্যাথেন্স ছিল এর মধ্যে উল্লেখযোগ্য। এই ছোট ছোট নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ছিল, কেননা সেখানে আসলে খুব কম মানুষ বসবাস করত। প্রত্যেকটা মানুষই হচ্ছে তার ওপিনিয়ন বা হচ্ছে যে মতামত দেওয়ার যে সুযোগটা সেটা পেত, যেটা বর্তমানে আসলে সম্ভব না। বর্তমানে হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বিদ্যমান। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা কেমন? আমরা সবাই নির্বাচন সম্পর্কে জানি। আমরা সবাই যেমন ভোট দিয়ে একটা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করি, দেন সে আমাদের এলাকার বা আমাদের যা প্রয়োজন আছে, একটা প্রত্যেকটা এলাকা থেকে থাকে এরকম বাংলাদেশে 300টা আসন থেকে 300 জন নির্বাচিত হয়, অপরদিকে সংরক্ষিত আসন থেকে থাকে 50 জন। এই 350 জন বিভিন্ন অঞ্চল সম্পর্কে কি করে, তোমাদের যে এক্সপেকটেশন বা আমাদের যে এক্সপেকটেশন সেটা হচ্ছে জাতীয় সংসদে পেশ করেন। দেন এইটা হচ্ছে যে আরও বিভিন্ন প্রসিডিওর আছে, প্রসিডিওরের পরে দেন হচ্ছে বিল পাস হয়। বুঝতে পারছি তাহলে আমরা প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রর যে প্রকারভেদটা আছে। ওকে, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের যে প্রকারভেদ আছে এই জিনিসটা তো হচ্ছে যে আমরা দেখলাম। এখন যদি আমরা দেখি গণতন্ত্রের গুণাবলী, প্রত্যেকটা জিনিসের গুণাবলী এবং দোষাবলী দুইটা জিনিসই আছে, গুণ দোষ দুইটাই আছে। ভালো মন্দ মিলেই আমরা মানুষ, তাই প্রত্যেকটা জিনিসেরই এরকম ভালো এবং মন্দ রয়েছে। প্রথমেই যদি আমরা দেখি গণতন্ত্র হচ্ছে বেশ কিছু গুণ রয়েছে গণতন্ত্রের, এগুলো একটু দেখে নিবা। অপরদিকে হচ্ছে যে গণতন্ত্রের হচ্ছে যে দোষ আছে, গণতন্ত্রের দোষগুলোও দেখে নিবা। পজিটিভ এবং নেগেটিভ যে অ্যাসপেক্টগুলো আছে এগুলো একটু দেখে নিবা। এক জাতি, এক নেতা, এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থার মূল মন্ত্র? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র। এক জাতি, এক নেতা, এক দেশ, এটি কোন ধরনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? একটু আনসার করে দিবা। ওকে, মোটামুটি হচ্ছে যে সবাই কারেক্ট আনসার দিচ্ছে। যে হ্যাঁ, মোটামুটি সবাই হচ্ছে যে সঠিক উত্তর দিয়েছে। যে সমস্যা নাই ফাইজা, আমাদের হচ্ছে রেকর্ড থাকবে, ক্লাসটা রেকর্ডেড পার্টটুকু তুমি হচ্ছে করে নিবা, সমস্যা নাই। মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছে, এটা কেউই ভুল উত্তর দেয় নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি একনায়কতন্ত্রেই হচ্ছে যে এই ধরনের একটা তোমার হচ্ছে যে মতবাদ বা ইন্টেনশন বিদ্যমান থাকবে। কেননা একনায়কতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে একজন সুপ্রিম লিডার থাকবে, তার কথাই সব ধরনের কার্যক্রম হয়ে থাকবে। যেটা আমরা দেখেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিতে অ্যাডলফ হিটলার, ইতালির বেনিতো মুসোলিনি থেকে শুরু করে আরো বিভিন্ন সময় বিভিন্ন জন এই ধরনের শাসন ব্যবস্থার প্রচলন করেছিলেন। সো একনায়কতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা, খুবই সহজভাবে যদি বলি, যেখানে হচ্ছে তুমি তোমার ভয়েস বা যে হচ্ছে তুমি যেটা বলবা বা সকলের যে ওপিনিয়ন, এই জিনিসগুলো গুরুত্ব পাবে না একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থায়। সো একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থারও হচ্ছে যে বৈশিষ্ট্য আছে, যেহেতু একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা তার মানে একজন ব্যক্তির শাসন হবে, এটা স্বাভাবিক। যেহেতু এখানে গণতন্ত্রের অনুপস্থিতি রয়েছে, তার মানে একটা মাত্র দলের শাসন হবে। অপরদিকে হচ্ছে যে শক্তি প্রয়োগে বিশ্বাসী হবে, কারণ যে শাসন ব্যবস্থায় আছে তার তোমার আমার ভোটের দরকার নাই, তোমার আমার কাছে গ্রহণযোগ্যতার প্রয়োজন নাই, তার মানে সে স্বৈর শাসক হবে। এরপর হচ্ছে প্রহসনমূলক আইনসভা হবে, আইনসভার তেমন কোনো কাজ থাকবে না। আলটিমেটলি সিদ্ধান্তটা যে সুপ্রিম লিডার তার কাছ থেকেই আসবে।
প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার করবে, তারপর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের বিরোধী হবে, বিশেষ আদর্শের প্রতি আস্থা থাকবে এবং উগ্র জাতীয়তাবাদ বিরাজ করবে এই জায়গায়, যে আমার জাতি শ্রেষ্ঠ জাতি, এই টাইপের। সো একনায়কতন্ত্রের গুণাবলী, বেশ কিছু গুণাবলীও রয়েছে, প্রত্যেকটা খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। যেমন হচ্ছে জাতীয় সংহতি প্রতিষ্ঠা হয় এই জায়গায়, সবাই একত্রিত থাকে, ডিভাইডেড থাকে না, কারো হচ্ছে যে এই দলের প্রতি আস্থা এই দলের প্রতি আস্থা এরকম জিনিসটা থাকে না, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নতিটা এখানে হয় আর কি। অর্থনৈতিক উন্নতিটা কিভাবে হয়, গণতন্ত্রের ক্ষেত্রে তোমার কি হয়, দেখা যায় যে তোমার বিরোধী দল সামটাইমস কি করে, প্রোটেস্ট করে, তারা হচ্ছে যে হরতাল, তারপর হচ্ছে অবরোধ, এই ধরনের কার্যক্রম করে, যেটা আসলে অর্থনৈতিক উন্নতিকে বাধাগ্রস্ত করে। সো অর্থনৈতিক উন্নতিকে যখন বাধাগ্রস্ত করে, যেটা কি আমাদের সকলের উপর ইম্প্যাক্ট ফেলে। বাট একনায়কতন্ত্রে তো বিরোধী দলই নাই, তারা এই ধরনের কাজ করতে পারে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা তুমি হচ্ছে গণতন্ত্রে নেওয়াটা অনেক কঠিন, কেননা গণতন্ত্রে কিন্তু দেখা গেল এই 5 বছর একটা সরকার শাসন করতেছে, পরবর্তী 5 বছর আরেকটা সরকার শাসন করতেছে, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার সুযোগ তেমন থাকে না। বাট একনায়কতন্ত্রে কিন্তু এই সুযোগটা থাকে। যেমন আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়না অনেক বড় একটা প্রজেক্ট নিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বা ইন শর্ট BRI, যেটা হচ্ছে তাদের প্রাচীনকালে যে একটা বাণিজ্য রুট ছিল, যেটা নবরূপায়ণ করবে তারা। এই জায়গায় তারা কি করেছে, এই জায়গায় তারা বেসিক্যালি তোমার লং টার্ম একটা প্রজেক্ট নিয়েছে, যেটা আসলে তোমার গণতন্ত্রের ক্ষেত্রে পসিবল হইতো না, অর্থের অপচয় হয় না, বা আরও অনেক কিছু জরুরি পরিস্থিতিটা খুব সহজে মোকাবেলা করা যায়। কেননা সবাই তো একটা সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই তোমার হচ্ছে যে কাজ করে। একনায়কতন্ত্রের বেশ কিছু দোষ রয়েছে, দোষগুলো একটু দেখে নিবা। দায়িত্বশীলতার অভাব, বিপ্লবের সম্ভাবনা, এক্স্যাক্টলি বিপ্লবের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, কেননা যেখানে তোমার ওপিনিয়ন হচ্ছে কোনো ভ্যালু নাই, আমার ওপিনিয়নের কোনো গুরুত্ব নাই। সো এই ধরনের একটা শাসন ব্যবস্থার যদি আমরা সম্মুখীন হই, তখন আমরা কি করব, আমরা বিপ্লব করব, যেটা আসলে আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই। আমরা রুশ বিপ্লব দেখতে পাই, আমরা হচ্ছে ফরাসি বিপ্লব দেখতে পাই, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপ্লব হয়েছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে। এরপর যদি হচ্ছে আমরা দেখি গণতন্ত্র ও একনায়কতন্ত্রের হচ্ছে তুলনা, এটা একটু দেখে নিবা, তোমার হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে এটা হচ্ছে কাজে লাগবে। সো গণতন্ত্র তো জানোই, গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে আমাদের সকলের ভয়েসটা ইম্পর্টেন্ট। অপরদিকে একনায়কতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা যেখানে একটা কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে, আমাদের কথার কোনো দাম নাই, আমরা তেমন কোনো ভ্যালু পাই না, এই ধরনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো। ওকে, সো একনায়কতন্ত্র কোন দেশে বিদ্যমান, উত্তরটা বললেন না। এটা তুমি খুব সিম্পল ভাবে ফার্স্টে বললাম, তখন হয়তো তুমি ছিল না। একনায়কতন্ত্র উত্তর কোরিয়াতে বিদ্যমান রয়েছে, বর্তমানে চায়নাতে বিদ্যমান রয়েছে, রাশিয়াতে গণতান্ত্রিক দল থাকলেও পুতিন দীর্ঘ সময় ধরে হচ্ছে ক্ষমতায় রয়েছে, তার মানে হচ্ছে রাশিয়াতে বিদ্যমান রয়েছে। সো এই ধরনের যে দেশগুলো আছে, এই দেশগুলোতে হচ্ছে একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে। এরকম আরও বেশ কিছু দেশ আছে, লাতিন আমেরিকার কিছু দেশ আছে, আফ্রিকার কিছু দেশ আছে, বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে একনায়কতন্ত্র বিদ্যমান রয়েছে, যেগুলো আমি পূর্বে মেনশন করেছি, তুমি হয়তো বা ক্লাসে ছিল না তখন। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, একটু দেখো বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, একটু দেখো, সবাই আনসার করো। ওকে, রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় সরকার, সংসদীয় সরকার, একনায়কতান্ত্রিক সরকার। ওকে, বাংলাদেশে বিদ্যমান রয়েছে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যেখানে কিনা নির্বাচনের মাধ্যমে কি হয়, একটা প্রতিনিধি বা জনগণ কর্তৃক যে হচ্ছে প্রতিনিধি নির্বাচিত হয়, তিনি আসলে রাষ্ট্র ক্ষমতায় আসেন। সর্বশেষ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেই দলই কিন্তু ক্ষমতায় রয়েছে। সো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। অপরদিকে যদি হচ্ছে আমরা দেখি
বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় কোন ব্যবস্থায়? একনায়কতন্ত্রে, রাজতন্ত্রে, স্বৈরতন্ত্রে, গণতন্ত্রে? বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় কোন ব্যবস্থায়? একনায়কতন্ত্রে, রাজতন্ত্রে, স্বৈরতন্ত্রে, গণতন্ত্রে? বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় কোন ব্যবস্থায়? ওকে, একটু উত্তর করে দিব আমরা সবাই। বিরোধী দলকে বিকল্প সরকার ব্যবস্থা বলা হয় কোন ব্যবস্থায়? বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় কোন ব্যবস্থায়? একটু দ্রুত আনসার করে দাও এটা সবাই। দেখো আমি একটু হিন্ট দিয়ে দেই, দেখতেছি তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে ঘ আনসার দিচ্ছ। সো বিরোধী দলকে বিকল্প সরকার কেন বলা হয় এটা এক্সপ্লেন করে দেই। তুমি যদি একটা গণতান্ত্রিক দেশের দিকে তাকাও, সেখানে কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে ভয়েস রাইজ করতে পারে কে? বিরোধী দল। গভর্নমেন্ট কোনো খারাপ কাজ করলে সেটার ক্রিটিসিজম কে করে? বিরোধী দল করে। তারপর হচ্ছে গভর্নমেন্ট আসলে বিরোধী দলের সমালোচনার মুখে পড়ে সে যদি আসলে কখনো কোনো খারাপ কাজ করে থাকে। সো বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থায়। কেননা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই একটা রাজনৈতিক দল থাকবে যারা কিনা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করবে, অপর দিকে বিরোধী দল থাকবে যারা কি করবে, তোমার হচ্ছে যে ওই নির্বাচিত দলের থেকে কিছু কম আসন পেয়েছে, তারা হচ্ছে তাদের কাজ, তারাও হচ্ছে কি করবে, জনসমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার বা সরকার গঠনের প্রচেষ্টায় থাকবে। বাট তারা হচ্ছে যে নির্বাচিত সরকার আছে তাদের সমালোচনা করে বা তাদের কাজের দেখভাল করে। এর কারণে বিকল্প সরকার বলা হয় হচ্ছে তোমার বিরোধী দলকে কোন শাসন ব্যবস্থায়? গণতন্ত্রের। একনায়কতন্ত্রে তো একজনই সুপ্রিম লিডার থাকবে, রাজতন্ত্রে ডেফিনেটলি বিরোধী দল থাকবে না, স্বৈরতন্ত্রে তো ডেফিনেটলি থাকবে না, স্বৈরতন্ত্রে তো আসলে সবাইকে হচ্ছে যে দাবায় রাখা হবে। সাউন্ড একটু হেডফোন ইউজ করো, দাঁড়াও আমি হচ্ছে একটু বাড়াই দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে সাউন্ড? তাহলে চলো আমরা একটু সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। স্বাভাবিকভাবে ধরো আধুনিক গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে এখানে বেশিরভাগ কিন্তু সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা এটা হচ্ছে বিদ্যমান রয়েছে। এখানে সাধারণত একটা আইনসভা থাকে, আইনসভার মাধ্যমে আইন প্রণীত হয় এবং সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। সো সংসদীয় ও মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার রয়েছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সো এগুলো একটু দেখে নাও। এখানে আইনসভার প্রাধান্য থেকে শুরু করে আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থার গুণাবলী এবং এইটার হচ্ছে কিছু দোষ রয়েছে, এগুলো একটু দেখে নিবা। এরপর যদি আমরা দেখি কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, এই প্রশ্নটা কিন্তু তোমাকে বলতে পারে কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এটা জাস্ট তুমি একদম সিম্পলি যদি হচ্ছে চিন্তা করো, কয়েকটা দেশ আছে ওই দেশ ব্যতীত বাকি সব দেশেই কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সো এখন তোমাকে এই জায়গা থেকে বলতে পারে কোন দেশের প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, কোন দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। আমরা যদি দেখি এখানে কি কি রয়েছে, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ব্রিটেন, কোন দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান? এটা মোটামুটি তোমরা সবাই কারেক্ট আনসার দিতে পারবা, এটা তোমরা সবাই জানো। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, যেখানে হচ্ছে বর্তমানে ক্ষমতায় কে রয়েছে? জো বাইডেন বর্তমানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, যিনি হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন। সো পৃথিবীর আমি শুরুতেই বলেছি কোনো দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, আবার কোনো দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণাবলী আছে এবং কিছু দোষ আছে। এখন প্রত্যেকটা যে টপিক পাইলাম আমরা সপ্তম অধ্যায়ের, প্রত্যেকটা টপিকের প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা গণতন্ত্র বা একনায়কতন্ত্র বা যেটাই পাইলাম না কেন, প্রত্যেকটার বৈশিষ্ট্য পাইলাম, এটার গুণাবলী পাইলাম এবং এটার ক্রিটিসিজম পাইলাম। তার মানে কি তোমাদের একদম শর্টকাটের একটা টেকনিক বা শর্টকাট ট্রিক্স হচ্ছে এই জায়গা থেকে ভালো করার। হতে পারে এটা হচ্ছে যে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, হতে পারে এটা গণতন্ত্র, হতে পারে এটা একনায়কতন্ত্র। যে টপিকই তুমি পড়ো না কেন আমি সুন্দর করে কি পয়েন্টগুলো এখানে দিয়ে দিছি, তুমি হচ্ছে প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা, কি পয়েন্টগুলো মুখস্থ করবা। এরপর হচ্ছে এটার হচ্ছে গুণাবলীগুলো তুমি দেখবা, এরপর এটার হচ্ছে নেগেটিভ দিক বা এটার দোষগুলা তুমি দেখবা। সো তুমি যখন বৈশিষ্ট্যগুলা জানবা, গুণাবলী এবং দোষগুলা যখন জানবা,
তখন কিন্তু তুমি হচ্ছে ইজিলি হচ্ছে আনসার করতে পারবা যে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হতে। তোমরা যারা সাউন্ড নিয়ে কমপ্লেইন করতেছো, আমার ফোন থেকে প্লে করি, দেখো আমার ফোনের অডিওটা তোমরা শোনো, আমার ফোনে একদম প্রপারলি ঠিক আছে। তোমরা যারা সাউন্ড নিয়ে কমপ্লেইন, তোমরা কাইন্ডলি হচ্ছে একটু হেডফোনটা ইউজ করো। আর আমাদের ক্লাস মনিটর করতেছে, মানে অ্যাকচুয়াল সাউন্ড বা আদার্স কোনো ইস্যু থাকলে ডেফিনেটলি হচ্ছে যে কেউ এসে ফিক্স করে দিয়ে যাবে। এমন না যে হচ্ছে আমি তোমাদের শুধু ক্লাস নিচ্ছি, বিষয়টা এরকম। ক্লাস হচ্ছে মনিটরিংয়ের ভিত্তির ওপরই আছে। সো এই জায়গা থেকে তাহলে তোমার প্রত্যেকটা জিনিস হচ্ছে যে কি পয়েন্টগুলো জাস্ট দেখবা, যে হচ্ছে যে এক যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য বা গণতন্ত্রের বৈশিষ্ট্য, এরপর দেখবা হচ্ছে এটার গুণাবলী এবং এটার হচ্ছে দোষ। এই তিনটা কি পয়েন্টগুলো যখন তুমি মুখস্থ করবা তখন তুমি হচ্ছে যে আনসার করতে পারবা প্রপারলি। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আচ্ছা, বাংলাদেশের আইনসভার নাম কি বলো? একটু আনসার দাও, বাংলাদেশের আইনসভার নাম কি? একটু সবাই আনসার করবা, বাংলাদেশের আইনসভার নাম কি? এইখানে হচ্ছে তোমার ক নম্বর আছে কংগ্রেস, খ নম্বর পার্লামেন্ট, গ নম্বর জাতীয় সংসদ, ঘ নম্বর আছে বিধানসভা। বাংলাদেশের আইনসভার নামটা একটু দ্রুত উত্তর করে জানিয়ে দাও। কংগ্রেস, পার্লামেন্ট, জাতীয় সংসদ, বিধানসভা। কংগ্রেস, পার্লামেন্ট, জাতীয় সংসদ, বিধানসভা। বাংলাদেশের আইনসভার নাম কি? ওকে, একটু দ্রুত জানিয়ে দাও। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। জাতীয় সংসদ অথবা জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন, যেটা হচ্ছে আমাদের অফিসের পাশে অবস্থিত। এডুকেশন অফিস থেকে বের হইলে পরে হাউস অব দ্য নেশন পড়বে বা জাতীয় সংসদ পড়বে। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম, যেখানে হচ্ছে ধরো বাংলাদেশের যে আইনসভা, এখানে মোট আসন সংখ্যা কতটি? নির্বাচিত হচ্ছে 300টি। 300টি কি নির্বাচিত, 50টি হচ্ছে তোমার সংরক্ষিত। তার মানে হচ্ছে মোট কতটি? মোট 350টি। তাহলে হচ্ছে মোট কতটি? মোট হচ্ছে 350টি। তাহলে বাংলাদেশের যে আইনসভা সেখানে হচ্ছে নির্বাচিত 300টি, এরপর হচ্ছে নির্বাচিত 300টি, সংরক্ষিত হচ্ছে 50টি, মোট তাহলে হচ্ছে 350টি। ওকে, এখন আমরা তাহলে চলো বাংলাদেশ, আমরা শুরুতেই সরকারের হচ্ছে যে সংস্থা কয়টা, সরকারের অঙ্গ সংস্থা বা অঙ্গ সংগঠন কয়টা? 3টা। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা হচ্ছে জেনেছি। এখন চলো এই 3টা সম্পর্কে জেনে নেই। আইন বিভাগ সম্পর্কে জেনে নেই। প্রথমত হচ্ছে সরকারের বিভাগ সমূহের মধ্যে আইন বিভাগ হচ্ছে তোমার অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, শাসন এবং বিচার সংক্রান্ত বহুমুখী কার্যক্রম সম্পাদন করে থাকে। আমরা যদি দেখি বাংলাদেশের যদি তোমার হচ্ছে সংবিধানটা সংশোধন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু 2/3 ভোটের প্রয়োজন পড়বে। আমরা যখন সংবিধানটা পড়বো তখন এই জিনিসগুলো আরো বিস্তারিত পড়বো। বাংলাদেশের কি দরকার, মানে হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 ভোটের প্রয়োজন পড়বে কোথায়? এটা হচ্ছে জাতীয় সংসদে। অপরদিকে যদি হচ্ছে তোমার নতুন আইন প্রণয়ন করার দরকার পড়ে বা এই ধরনের সকল কাজের ক্ষেত্রেই আইন বিভাগ বা আইনসভাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আইনসভাটা, এটার কিন্তু পার্থক্য রয়েছে।
আইনসভার হচ্ছে যে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারি। এটা একদম শুরুতে আমরা বলেছি কোনো দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান, যেমন হচ্ছে আমাদের দেশে হাউস অব দ্য নেশন, যেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। একদম ডিরেক্টলি তোমাকে এই প্রশ্ন কিন্তু করতে পারে, বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট মানে একটা রুম বা একটা ঘর, এটা বিষয়টা এমন না, এটা ভাইবো না যে হচ্ছে যে একটা ঘর দেখে এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট মানে একটা পার্ট, এটা হচ্ছে যে মানে হচ্ছে যে দুইটা সেপারেট পার্ট নাই, যে হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এরকম কোনো পার্ট নাই, মানে জাস্ট হাউস অব দ্য নেশন একটা পার্ট, এটা হচ্ছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলতে কিছু নাই। আবার কোনো কোনো দেশে দুইটা কক্ষ রয়েছে, তোমার হচ্ছে ইউএসএতে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, আরও অনেক দেশে দুইটা কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। সো আমরা যদি দেখি এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে হচ্ছে সদস্যগণ নির্বাচিত হন বা জনগণের ভোটে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি যারা নির্বাচিত হন, তারাই হচ্ছে মূলত সকল কার্যক্রম সম্পাদন করে। এই যে এই এমপি, যদি তুমি নির্বাচিত হতে চাও, তোমার বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর। কত বছর বয়স হতে হবে? 25 বছর বয়স হতে হবে। 25 বছর বয়স না হইলে তুমি এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হতে পারবে না। অপরদিকে পৃথিবীর কোনো দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান, যেখানে একটা থাকে নিম্ন কক্ষ আর একটা থাকে হচ্ছে উচ্চ কক্ষ। ঠিক আছে, যেমন হচ্ছে ভারতের উচ্চ কক্ষের নাম হচ্ছে কি? রাজ্যসভা, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। ওকে, সো আমরা তাহলে আইনসভার প্রকারভেদ সম্পর্কে জেনে গেলাম। এরপর যদি হচ্ছে আমরা দেখি আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? আইন বিভাগের, বিচার বিভাগের, শাসন বিভাগের, আইন মন্ত্রণালয়ের? এটা একটু হচ্ছে উত্তর দিয়ে দিবা। হ্যাঁ, রাষ্ট্রপতি হইতে হলে তোমাকে আরো অভিজ্ঞ হইতে হবে এবং তোমাকে আরো বয়স্ক হইতে হবে। অবশ্যই তোমাকে 35 বছর বয়সী হইতে হবে রাষ্ট্রপতি নির্বাচিত হতে চাইলে। তুমি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হতে চাও, তোমাকে অবশ্যই 35 বছর বয়সী হতে হবে। আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গ সংগঠনের কাজ? এটা বেশিরভাগ হচ্ছে আমরা মিক্স টাইপের আনসার পাচ্ছি। দেখো, আইন প্রয়োগ করা হচ্ছে আইন বিভাগের কাজ না, আইন প্রয়োগ করা হচ্ছে তোমার শাসন বিভাগের কাজ। মানে আইন তৈরি করাটা হচ্ছে তোমার হচ্ছে আইনসভা বা আইন বিভাগের কাজ হইতে পারে, আইন প্রয়োগ করাটা হচ্ছে শাসন বিভাগের কাজ। এটা খুব ঠান্ডাভাবে চিন্তা করো। আইন তৈরি করতেছো না, তুমি আইনটাকে প্রয়োগ করতেছো, আইনটাকে তুমি অ্যাপ্লাই করতেছো। সো আইনটাকে তুমি যখন অ্যাপ্লাই করবা বা আইনটাকে তুমি যখন প্রয়োগ করবা, তার মানে তুমি শাসন করতেছো। তুমি এক্স্যাক্টলি কাউকে শাসন করতেছো, তার মানে কি? এটা শাসন বিভাগের কাজ, রাইট? তুমি শাসন করতেছো, তার মানে এটা শাসন বিভাগের কাজ। এরপর হচ্ছে আর আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। ক্লিয়ার? আর ভুল হবে না। দেখো, আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, অপরদিকে হচ্ছে শাসন বিভাগের কাজ হচ্ছে আইন প্রয়োগ করা। প্রয়োগ আর প্রণয়ন দুইটাই কিন্তু দুই জিনিস। প্রণয়ন মানে হচ্ছে তুমি তৈরি করতেছো, আর প্রয়োগ মানে হচ্ছে ওই জিনিসটাকে তুমি অ্যাপ্লাই করতেছো। এই জায়গাতেই হচ্ছে কনফিউজড হওয়া যাবে না। এরপর যদি আমরা দেখি শাসন বিভাগ, শাসন বিভাগের হচ্ছে গঠন প্রণালী রয়েছে। এই জায়গা থেকে হচ্ছে আমরা যদি দেখি শাসন বিভাগের হচ্ছে গঠন প্রণালী, এটার হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। শাসন বিভাগের গঠন প্রণালী একটা হচ্ছে রাজনৈতিক অংশ, একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। এখন তোমাদের এই জায়গা থেকে একটা ট্রিক্স দেখাই দিব। আইন বিভাগ, শাসন বিচার বিভাগ, শাসন বিভাগ থেকে একটু ওয়েট করো, ক্লাস এইটুকু শেষ করি। প্রথমত হচ্ছে শাসন বিভাগের রাজনৈতিক অংশটা হচ্ছে অস্থায়ী। ধরো আজকে হচ্ছে এ দল ক্ষমতায় আছে, সো এ দল যখন ক্ষমতায় আছে তখন এ দল এই রাজনৈতিক অংশতে থাকবে। অপরদিকে বি দল যদি ক্ষমতায় আসে, তাহলে বি দল হচ্ছে এই রাজনৈতিক অংশে আসবে। তার মানে কি? যদি এ দল ক্ষমতায় থাকে, তাহলে এ দল বি দল ক্ষমতায় থাকলে বি দলের যত রাজনৈতিক নেতাকর্মী আছে, যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হবে, তারা আসবে। তার মানে কি? রাজনৈতিক অংশ যেটা হচ্ছে অস্থায়ী অংশ। অপরদিকে হচ্ছে অরাজনৈতিক অংশ, এটা হচ্ছে স্থায়ী। এইখানে বেসিক্যালি থাকে হচ্ছে আমলা, সরকারি কর্মকর্তা, কর্মচারীগণ। সো এটা হচ্ছে সবসময় স্থায়ী থাকে, এটা হচ্ছে আনচেঞ্জ, এটা কোনো চেঞ্জ হয় না। অপরদিকে আমরা যদি দেখি তোমার রাজনৈতিক অংশ, যেখানে হচ্ছে রাষ্ট্রপ্রধান, তারপর হচ্ছে সরকার প্রধান, প্রধানমন্ত্রী, এমপি থেকে শুরু করে আরো বিভিন্ন যে লোক আছে তারা থাকে।
এখন প্রশ্ন হচ্ছে শাসন বিভাগের যে দুইটা অংশ আছে, একটা কি রাজনৈতিক আর একটা হচ্ছে অরাজনৈতিক, কার কাজ কোনটা? দেখো তুমি, রাজনৈতিক যে অংশটা আছে তার কাজ হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করা। রাজনৈতিক অংশের কাজ কি? রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করা। অপরদিকে অরাজনৈতিক যে অংশটা আছে, অরাজনৈতিক অংশের কাজ হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি ও আইন কার্যকর করা। তার মানে কি, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা কি করবে? সংসদে বসে শাসন নীতিটাকে নির্ধারণ করবে। এরপর এইটাকে কার্যকর করবে কে? এটাকে কার্যকর করবে অরাজনৈতিক অংশ, যারা হচ্ছে আমলা বা সরকারি চাকরিজীবী বা কর্মকর্তা কর্মচারী, তারা কাজ করবে। যেমন দেখো, মেম্বার অফ পার্লামেন্ট থেকে একটা আইন হচ্ছে পাশ হইলো, বা তারা কি করলো, যারা হচ্ছে যে একটা নতুন নীতি নির্ধারণ করলো, কিন্তু এটাকে আসলে মাঠ প্রশাসনই কিন্তু হচ্ছে এটাকে কার্যকর করবে। একজন ম্যাজিস্ট্রেট বা একজন জেলা প্রশাসক, সেই কিন্তু এই জিনিসটাকে সর্বসাধারণের উপর কার্যকর করবে। একজন ম্যাজিস্ট্রেট তদারকি করবে এই কাজটাকে আসলে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তার মানে বুঝতে পারছো, এই জায়গা থেকে রাজনৈতিক অংশের কাজ হচ্ছে শাসন নীতিটাকে নির্ধারণ করবে, অরাজনৈতিক অংশের কাজ হচ্ছে তোমার হচ্ছে রাষ্ট্রের যে শাসন নীতি আছে এটাকে কার্যকর করবে। রাজনৈতিক অংশের কারাগারে থাকে, নির্বাচিত হয়ে যারা হচ্ছে সংসদে যায় তারাই থাকে। সহজভাবে, নির্বাচিত হয়ে যারা সংসদে যায় তারা হচ্ছে রাজনৈতিক বডি, পলিটিক্যাল বডি। অন দ্য আদার হ্যান্ড, যারা হচ্ছে অরাজনৈতিক, তারা হচ্ছে তোমার হচ্ছে স্থায়ী, তাদের কোনো চেঞ্জ হয় না, তারা সবসময়ই থাকে, সেটা যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন। এখন তোমাকে যদি বলা হয় বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন, একটু উত্তর দিবা। বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন? আমলা হচ্ছে ধরো সরকারি কর্মচারী, যারা কিনা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে, বা এটা হচ্ছে পলিটিক্যালি আসে না, এরা হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে যে নিয়োগপ্রাপ্ত হয়েছে যারা, তারাই, মানে সরকারি যে হচ্ছে কর্মকর্তারা আছে তাদেরকে হচ্ছে আমলা বলা হয়। আমরা যদি দেখি বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোনটি প্রয়োজন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য কোন জিনিসটা প্রয়োজন? প্রথমে হচ্ছে ক্লিয়ার করে দেয়, আইনের শাসনটা প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতার জন্য দরকার হচ্ছে আইনের শাসন। এখন আমরা যদি দেখি বিচার বিভাগ, সো বিচার বিভাগের গঠন আছে, বিচার বিভাগের গঠনটা একটু দেখে নিবা তোমরা। এই জায়গা থেকে জাস্ট তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা? একটু বলো, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা? জেলা আদালত, প্রশাসনিক আদালত, সুপ্রিম কোর্ট, দেওয়ানি আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা? একটু উত্তর করবা। হ্যাঁ, আমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশনের হচ্ছে ব্যাচ আছে। সেকেন্ড টাইম অ্যাডমিশনে অনেকেই ভর্তি হয়ে গিয়েছে অলরেডি। তোমরা কিন্তু হচ্ছে ভর্তি হতে পারো, তুমি এডুকেশন পেজে মেসেজ দাও, মেসেজ দিলে পরেই তোমাকে হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে ওই ব্যাচের বিস্তারিত বলে দিবে। ওকে, সো এখন আমরা যদি দেখি বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হচ্ছে যে দুইটা ভাগ আছে। সুপ্রিম কোর্টের কয়টা ভাগ আছে? দুইটা আছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এখন এই যে তোমরা যে পড়লা, এই জায়গা থেকে হচ্ছে কিভাবে আনসার করবা, দেখো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। সো তোমাকে যদি হচ্ছে আইন বিভাগ সম্পর্কে বলে বা আইন বিভাগের সম্পর্কে বিস্তারিত লিখতে বলা হয়, তখন যদি তুমি পুরাটা ড্র করতে না পারলেও আইনসভার যে এই স্ট্রাকচারটা আছে, এই গ্রাফটা যদি তুমি ড্র করো বা এই ফ্লোচার্টটা যদি তুমি ড্র করে দাও, যে এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট, এরপর হচ্ছে যে এটা কিন্তু খুব বেশি সময় যাবে না তোমার সৃজনশীল লেখার মাঝে, তুমি খুব তাড়াতাড়ি ড্র করতে পারবা। আর বাসায় যদি প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি স্কেল ছাড়াই ড্র করতে পারবা। আইনসভা এক কক্ষ বিশিষ্ট, অপরদিকে দ্বিকক্ষ বিশিষ্ট, এরপর হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্টটা নিম্নকক্ষ উচ্চকক্ষ, জাস্ট এইটুকু দিতে পারলেই হবে। তাহলে কিন্তু তারপর যদি তুমি বর্ণনা করো, টিচার তোমার উপর একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। এরপর তোমাকে হচ্ছে যে শাসন বিভাগ সম্পর্কে বলা হইলো, তখন তুমি হচ্ছে শাসন বিভাগের স্ট্রাকচারটা দেখাই দিলা, শাসন বিভাগের স্ট্রাকচারটা দেখাই দিলা। একটা হচ্ছে যে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ, তুমি শাসন বিভাগের একদম স্ট্রাকচারটা সুন্দর করে ড্র করে দিলা। এরপর হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে বললো, স্ট্রাকচারটা ড্র করে দিলা।
তখন কিন্তু তোমার টিচারের কিন্তু তোমার প্রতি একটা এক্সট্রা মানে হচ্ছে পজিটিভ ইমপ্রেশন কাজ করবে। কারণ টিচার তখন জানবে তুমি হচ্ছে গদ বাঁধা লিখতেছো না, ইনফরমেটিভ লেখা লিখতেছো। এটা হিউম্যানিটিসের স্টুডেন্ট হিসেবে সব সময় চেষ্টা করবা, যেটা আসলে হিউম্যানিটিসের স্টুডেন্টরা স্কিপ করে। যে জায়গায় তুমি এরকম হচ্ছে যে ডায়াগ্রাম আঁকতে পারবা, মাস্ট আইকা দিবা, যে জায়গায় পারো না কেন। কারণ খাতায় আনসার করবে সবাই, এটা তো ম্যাথ না যে তোমার হইলে পরে মার্ক দিতে হবে, এটা তোমার থিওরি টাইপের। সো তোমার এই জিনিসগুলো এক একজন এক একভাবে দিতে পারে, এই থিওরিতে আসলে তোমার মার্কস ভ্যারি করে। সো তুমি যখন এক্সেপশনাল ওয়েতে লিখবা তখন টিচার তোমার খাতাটা আলাদাভাবে মূল্যায়ন করবে। তাই পৌরনীতির প্রত্যেকটা অধ্যায়েই কম বেশি এরকমভাবে এক্সেপশনাল ওয়েতে কিছু ড্র করে দেওয়া যায়, কিছু গ্রাফ দেওয়া যায়, কিছু ফ্লোচার্ট টাইপের দেওয়া যায়। সো এগুলো আসলে দিয়ে দিবা, এগুলো দিলে পরে তোমার প্রতি টিচারের এক্সট্রা একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করবে। সো চেষ্টা করবো আর কি সবাই এই জিনিসগুলো দেওয়ার জন্য, যেটা আসলে ভালো মার্ক ক্যারি করতে সাহায্য করবেন। একজন প্রশ্ন করেছিল ক্লাসে যে আর্টস থেকে কি এ প্লাস পাওয়া যায় কিনা, বা হিউম্যানিটিস থেকে এ প্লাস পাওয়া যায় কিনা। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, হিউম্যানিটিস থেকে এ প্লাস পাওয়া যায়, এবং তোমাদের যাদের পৌরনীতি, ভূগোল বা অর্থনীতি আছে এগুলোতেও এ প্লাস পাওয়া অনেক সহজ। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে গদ বাঁধা লেখা যাবে না। গদ বাঁধা লিখার বিপরীতে টু দ্য পয়েন্টে লিখতে হবে, তোমাকে স্পেসিফিক লিখা লিখতে হবে। তুমি যখন স্পেসিফিক লিখা লিখবা তখন কিন্তু তোমার ভালো করার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কিন্তু তুমি যখন গদ বাঁধা লিখা লিখবা তখন কিন্তু তুমি ভালো করতে পারবে না। এবং হিউম্যানিটিসের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কাজটাই করে। হিউম্যানিটিসের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে, সারা বছর পড়াশোনা করে না, শেষের দিকে যায় একটু কনসেপ্ট নিয়ে যায়, কনসেপ্ট নিয়ে লিখে দেয়। তুমি যখন কনসেপ্ট নিয়ে লিখবা তখন কিন্তু আসলে ভালো মার্ক ক্যারি করতে পারবে না। আর টিচার কিন্তু কষ্ট করে করে খুঁজে বের করবে না যে তুমি কোথায় সঠিক আনসারটা দিছো। টিচারের চোখের সামনে তোমার নিতে হবে যে স্যার ম্যাম দেখেন এটা হচ্ছে কারেক্ট আনসারটা, আমি ফার্স্টে দিয়ে দিছি। সো এর জন্য টু দ্য পয়েন্টে লিখবা। তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে আর্টসে পড়ো ধার্সে লিখো, তাই না? আর্টসে পড়ো ধার্সে লিখো, যত লিখবা তত নাম্বার। বাট বিষয়টা মোটেও এমন না। তোমার লিখে একদম গরু রচনা লিখে ভাষায় দিলে তুমি মার্কস পাবা না, আনটিল তুমি স্পেসিফিক লিখা লিখবা। স্পেসিফিক লিখা যদি তুমি লিখো, ঘ নাম্বার যদি 1.5 থেকে 2 পাতাও লিখো না তুমি, ঘ নাম্বার যদি 2 পাতাও লিখো, তাও তোমাকে ফুল মার্ক দিবে। ফুল মার্ক এক্স্যাক্টলি 10-এর মধ্যে 8 থেকে 9 করে পাবা তুমি, 8-9 করে পাবা। ক খ তো ঠিকঠাকই লিখে আসবা। সো আর্টসে পড়ো ধার্সে লিখো, কনসেপ্ট থেকে বের হয়ে এসে ইনফরমেটিভ লিখা যদি লিখতে পারো তাহলে তুমি খুবই খুবই ইজিলি পৌরনীতি থেকে এ প্লাস ক্র্যাক করতে পারবা। পৌরনীতি থেকে এ প্লাস ক্র্যাক করা মোটেও কোনো ঘটনা না, একটু এক্সেপশনাল ওয়েতে তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল তোমাকে হিস্ট্রি রিলেটেড একটা লিখাই লিখতে দিল। ধরো তোমাকে বললো যে বাংলাদেশের 1947 পরবর্তী ঘটনাসমূহ আলোচনা করো। সো তখন তুমি একটা ফ্লো মেনটেন করে লিখলা যে 47-এ কী হয়, দেশ বিভাজন হয়, 14 তারিখে কি হইলো, পাকিস্তান 14 আগস্ট পাকিস্তানের জন্ম হইলো, 15 আগস্ট ভারত নামে একটা রাষ্ট্রের জন্ম হইলো, আমরা পাকিস্তানের কলোনি হয়ে গেলাম। এরপর কি হইলো, 52 ভাষা আন্দোলন হইলো, তারপর হচ্ছে যে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপর হচ্ছে যে সর্বশেষ কি হইলো, মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পরে যে চূড়ান্ত বিজয়। এই যে কয়েকটা কি পয়েন্টগুলো তুমি যদি শুরুতে এত কষ্ট করে পুরো ডিসক্রাইব করতে না যায়, ফার্স্টে যদি ঘটনার একটা ফ্লো দিয়ে দিলা যে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ হলো, দেন নট লাইক দ্যাট তোমাকে হচ্ছে যে গ্রাফ আঁকতে হবে। তুমি সুন্দর করে এরকম করে পয়েন্ট দিয়ে দিয়ে দিলা, তুমি হচ্ছে যে এরকম করে দিলা 1952 দিলা, 1952 সাল দিলা, দেন লিখা দিলা যে ভাষা আন্দোলন। এরপর লিখলা যে হচ্ছে 1966 লিখলা, 1966, দেন দিয়ে দিলা 6 দফা। এরপর হচ্ছে 1969 লিখলা, লিখে দিলা হচ্ছে গণ অভ্যুত্থান। সো এই জিনিসগুলো যখন দিবে, এগুলা ফার্স্টে দেওয়ার পরে তুমি ডিসক্রাইব করো। টিচার তোমার হচ্ছে ডিসক্রিপশন খুব বেশি পড়বে না, টিচারের এত বেশি টাইম নাই যে তুমি পেজের পর পেজ লিখবা, এগুলা পড়বে সে। কিন্তু তোমাকে বাধ্য করতে হবে যে স্যার আমি এক্সেপশনাল লিখা লিখছি, আমার লেখাটা দেখেন। সো ফার্স্ট ইমপ্রেশনেই মার্কস দিয়ে দিবে। আই হোপ তোমাদের কারো সমস্যা হবে না, অ্যান্ড তোমরা হচ্ছে যে ভালো মার্কসই ক্যারি করতে পারবা। ওকে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে পরিণতির তোমাদের আরও একটা ক্লাস বা আরও একটা কনফিউজিং অধ্যায় নিয়ে দেখা হবে। প্রত্যেকটা ক্লাস যারা করেছো তারা কিন্তু হচ্ছে যে জানো যে আমরা সবগুলো অধ্যায় শেষ করব। অ্যান্ড তোমরা বারবারই হচ্ছে এমসিকিউ সেগমেন্টটা অ্যাড করতে বলতেছিল, তাই আমি একদম র্যান্ডম তোমাদেরকে 30টা এমসিকিউ সলভ করাই দেওয়ার থেকে আমি দেখলাম যে হচ্ছে এমসিকিউ এর সাথে সাথে তোমাদের থিওরিগুলোও একটু মনে করাই দিই। তাই এমসিকিউ এর সাথে সাথে আমি থিওরিগুলোও অ্যাড করেছি, সো দ্যাট তোমাদের প্রবলেম না হয় বা তোমরা খুব ইজিলি জিনিসগুলো বুঝতে পারো অ্যান্ড পড়ার সময় জাস্ট রিভাইজ দিতে পারো। অ্যান্ড তোমাদের অনেকের থেকেই হচ্ছে যে একটা কোশ্চেন পাচ্ছিলাম, ভাইয়া ক্লাসের হচ্ছে পিডিএফ কোথায় পাবো? পিডিএফ কিন্তু হচ্ছে যে তোমাদের যে ড্রাইভ লিঙ্ক আছে সেই ড্রাইভ লিঙ্কে আপলোড দিয়ে দেওয়া হয়েছে। সো ওই ড্রাইভ লিঙ্ক থেকে তোমরা একটু দেখে নিবা। অ্যান্ড পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে আমরা পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।